প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন বাজেট প্রতিদিন অনুষ্ঠান। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। আজ আমরা আলোচনা করব বাজেটের সার্বিক বিষয় নিয়ে। আলোচনা করতে স্টুডিওতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, গতকাল অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে প্রায় ৪৫,০০০ কোটি টাকা ঘাটতি অর্থায়নের কথা বলা হয়েছে। গতবারের তুলনায় প্রায় ৭.৫ গুণ থোক বরাদ্দ রাখা হয়েছে। রপ্তানিতে শুল্ক হার ১.৫% করা সহ নানা বিষয় আলোচনা করব আমরা আজ। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারবেন আপনারাও। অবশ্যই কথা বলার সময় টিভির ভলিউম কমিয়ে নেবেন। শুরু করা যাক এক নজরে বাজেট দেখে। আমরা একটু এক নজরে বাজেটের দিকগুলো দেখি। বৃহস্পতিবার সংসদে ১,৬৩,৫৮৯ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এতে ঘাটতি ধরা হয়েছে ৪৫,২০৫ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১৯,০০০ কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। ৪৬,০০০ কোটি টাকার উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে, যা মোট বরাদ্দের ২১.৮%। এরপর জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৭.৫%, পরিবহন ও যোগাযোগ খাতে ১৬.৪%, শিক্ষা ও প্রযুক্তি খাতে ১২.৪%, স্বাস্থ্য খাতে ৭.৫%, কৃষি খাতে ৭.৩%, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৫.৩%, জনপ্রশাসন খাতে ৫.০% এবং অন্যান্য খাতে বরাদ্দ রয়েছে ৬.৮%। এডিপির পাশাপাশি পিপিপি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩,০০০ কোটি টাকা। বাজেটে এনবিআর খাতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৯২,০০০ কোটি টাকা। করমুক্ত আয়ের সীমা ১,৮০,০০০ টাকা করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের সত্যিকার অর্থে করের আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। অবকাঠামো তহবিলে ২০১২ সাল পর্যন্ত ১০% কর দিয়ে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য কর আরোপ বা টিআইএন বাধ্যতামূলক করা হয়নি, তবে স্টক এক্সচেঞ্জের মেম্বারদের পাওয়া কমিশনের কর বাড়ছে। রপ্তানি শুল্ক ০.৪০ ও ০.৫০% থেকে বাড়িয়ে ১.৫০% করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। নতুন গাড়ি ও পিকআপের ক্ষেত্রে ৩০ থেকে ৫০০% পর্যন্ত সম্পূরক শুল্কের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া আমদানি করা মোটরসাইকেল, ফার্নিচার, কাপড়, বিভিন্ন টিস্যু পেপার সহ অন্যান্য পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এলপি গ্যাসের সিলিন্ডার উৎপাদন পর্যায়ে ১৫% ভ্যাট প্রত্যাহার হয়েছে। পাশাপাশি ভ্যাট কমছে দেশে তৈরি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সৌরশক্তির উপর। আমরা দেখলাম মোটামুটি অনেক লম্বা বর্ণনায় দেখলাম, আসলে এতগুলো বিষয়ে আলোচনা করা মুশকিল। আপনাকে দিয়ে শুরু করি। ১,৬৩,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো কেমন হলো, মূল্যায়ন করবেন কিভাবে বাজেটকে? না, বাজেটের যে ব্যয়ের যে প্রবৃদ্ধি সেটা যুক্তিসঙ্গত, কারণ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের সামাজিক এবং অন্যান্য চাহিদা বাড়ছে, সেই সাথে সরকারের একটা আয়তন বা কলবল বৃদ্ধি পাবে, সেটা স্বাভাবিক। তবে যেটা আমি বলবো যে এই বাজেটের এবং এই বাজেটে বিভিন্ন দিক থেকে দেখতে গেলে এটা আওয়ামী লীগ সরকারের যেসব অঙ্গীকার করেছে তার সাথে মোটামুটি ভাবে এবং আগের দুটো বাজেটের সাথে পরিপূর্ণভাবে সঙ্গতিপূর্ণ আমি মনে করি। তো এটা বলার পরে আমি যেটা বলবো, যেখানে এই বাজেটটা অন্যান্য বছরের বাজেটের চেয়ে একটু ভিন্ন, সেটা আমি একটু আলোকপাত করব। সেটা হচ্ছে যে অর্থনৈতিক কনটেক্সটে এই বাজেটটা দেওয়া হয়েছে, যে ব্যাকগ্রাউন্ডটা, সে এই বছর আমাদের সামগ্রিক অর্থনীতিটা অনেকাংশে একটু দুর্বল আমি বলবো বিভিন্ন কারণে। এবং যেটা ব্যালেন্স অফ পেমেন্টের দিক থেকে আমরা দেখছি, আমাদের মানি মার্কেটের কনসিডারেশন দেখছি, ইনফ্লেশনের কনটেক্সটে দেখছি, স্টক মার্কেটের কনটেক্সটে, এইসব মিলিয়ে এটার যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে গত বছরের বাজেটটা করা হয়েছিল, যে ধরনের প্রবৃদ্ধি এবং বহির্বিশ্বের যে সিচুয়েশনটা, সেটা আমরা এখন এই বছর কিন্তু সেটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য। সেই জন্য আমি যেটা মনে করি যে কর বৃদ্ধির যে হারটা ২৮%, সেটা কতখানি সম্ভব হবে এই বছর, সেটা একটা বড় সমস্যা বলে আমি মনে করি। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের পক্ষে এবং সেটা দেখার বিষয় হবে আগামী মাসগুলোতে কিভাবে এটা ফুটে উঠে। আচ্ছা, আমরা ফজলু ভাইয়ের কাছে যাই। ফজলু ভাই, এই বাজেটকে কতটা প্রবৃদ্ধি বান্ধব কিংবা শিল্প বান্ধব বলবেন আপনি? শিল্প বান্ধব এক কথা বলা খুব মুশকিল, যেটা আসলে শিল্প বান্ধব হবে কিনা, যেটা মন্ত্রী সাহেব বলছিলেন যে আসলে অনেক কিছু দেখবার বিষয় আছে। যে বাজেটে এটা শুধুমাত্র ঘোষণা, একটা অনুমান ভিত্তিক বলাই হচ্ছে বাজেট। এটা একটা বাজেট এবং প্রস্তাবনা, এবং এটা প্রস্তাবনা, এটা ধারণা, এটা একটা ধারণা। এবং এটা আপনি যদি শিল্প বান্ধবের
কথা বলেন, আমি একটা জিনিস বলতে চাই যে শিল্প বিকাশের জন্য সবচেয়ে বড় অন্তরায় যেটা হতে পারে, সরকারের প্রচেষ্টা আছে শিল্প বান্ধব হওয়ার জন্য। এরকম বাজেটে অনেকবার বলা হয়েছে সরকার শিল্পের প্রসার ঘটাতে চায় এবং যে প্রবৃদ্ধি, উচ্চ প্রবৃদ্ধি, সেটা শিল্পায়ন না হলে সেই প্রবৃদ্ধি অর্জন করাও সম্ভব হবে না। কিন্তু ওই যেটা আপনি প্রথমে বলছিলেন যে বিরাট অঙ্কের ঘাটতি বাজেট, এবং মনসুর সাহেব কিন্তু ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন রাজস্ব আদায়ের ব্যাপারটা। ব্যয়টা আমরা সবাই মনে করি যে সরকারের আয়তন বাড়ছে, উন্নয়ন কার্যক্রম বাড়ছে, ব্যয় বাড়বেই, মূল্যস্ফীতি সবকিছু মিলিয়ে ব্যয় বাড়ছে। কিন্তু আপনি এই যে ঘাটতি, এই ঘাটতির একটা বড় অংশ সরকারিভাবেই বলা হচ্ছে 20,000 কোটি টাকার মতো ব্যাংকের 19,000 কোটি টাকা ব্যাংক থেকে ব্যাংক থেকে নেওয়া হবে, এবং 17,000 কোটি টাকার মতো বলা হচ্ছে বৈদেশিক সাহায্য আসবে। এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই টাকার অঙ্কটা একটু মানে খুবই উচ্চাভিলাষী মনে হয়, এবং এই টাকাটা না পাওয়ার সম্ভাবনাই আমার কাছে বেশি মনে হয়, এই পরিমাণ টাকা। তো ওইখানে যদি পরিমাণটা কমে যায়, তাহলে পরে এই ঋণের পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে, এবং সরকার যত বেশি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করবে, আমাদের জন্য, প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু ঋণের আমাদের যে মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা কিন্তু কমে যাবে। এবং ইতিমধ্যেই আমরা এক ধরনের সমস্যার ভিতর দিয়ে চলছি। তো এই সমস্যাটা আরো বেড়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে এটা শিল্পায়নের ক্ষেত্রে বা নতুন শিল্পায়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে মানে দাঁড়াতে পারে। আমি আসল মনসুর সাহেবের কাছে জানতে চাবো, সেটা হচ্ছে আপনি একটু আগেই বললেন যে অর্থের সংগ্রহ, যেটা বিশাল টার্গেট এনবিআর কে দেওয়া হয়েছে প্রায় 92,000 কোটি টাকা। তো এটিকে আপনি এক ধরনের চ্যালেঞ্জ বলছেন, দুর্বলতা বলছেন না। এছাড়া আর কোনো দুর্বলতা কি চোখে পড়ছে বাজেটের? যেটা আমার সহযোগী উনি যেটা বললেন, সেটা আমি ওই বিষয়ে একটু আলোকপাত করব। কারণ এই বছরই কিন্তু আমাদের মানি মার্কেটে একটা বড় রকমের টেনশন আছে, এবং সরকার যথেষ্টভাবে বরোইং করছে এই মানি মার্কেটে। প্রায় আমার মনে হয় 15,000 কোটি টাকার মতো তারা আরো বেশি করেছে এই বছর শেষ হওয়া পর্যন্ত। তো টার্গেট ছিল 15,000 কোটি টাকা, এবং আগামী বছর যে 22 বা 20 বা 19,000 কোটি টাকা, 19,000 কোটি টাকা যদি ধরা হয়ে থাকেও, এটার সাথে আবার ডোমেস্টিক নন ব্যাংক বরোইং আছে, সব মিলিয়ে কিন্তু অনেক বেশি। আমি ওই ডিস্টিংশন নন ব্যাংকিং বরোইং নেই, কারণ টাকা ব্যাংকে না আসলে ওটা ওইখানে না আসলে ব্যাংকে আসতো। তো সেই জন্য ওইখান থেকে নেওয়া মানে ব্যাংকের থেকে ওই টাকাটা না পাওয়া। তো যাই হোক, মোটামুটি ভাবে ডোমেস্টিক বরোইংটাকে আমাদের দেখতে হবে, এবং ডোমেস্টিক বরোইংটা হচ্ছে 3% অফ জিডিপি। 3% অফ জিডিপি ইজ এ লট অফ মানি। ইটস 25-26 হাজার কোটি টাকার মতো হয়ে যাবে। তা সেই 25-26 হাজার এই টাকাটা ডোমেস্টিক ইকোনমি থেকে সরকার উঠিয়ে নেবে, এবং সেই জন্য আমি সরকারকে বলবো যে কেয়ারফুল হতে হবে আমাদের এক্সটার্নাল ফাইন্যান্সিং এ, যাতে কোনো মতে শর্টফল না হয়, এবং যদি আমরা পারি অন্যান্য সোর্স থেকে এটাকে যদি বাড়াতে পারি, তাহলে আমরা এই ডোমেস্টিক খাতের চাপটাকে কমিয়ে ফেলতে পারবো, এবং সেটা তাহলে প্রাইভেট সেক্টরের জন্য সহযোগী হবে। আর 2 নম্বর যেটা করতে পারি, সেটা হলো রাজস্ব খাতের আমরা সর্বাত্মক চেষ্টা নেব। কিন্তু আমি কিছু উইকনেস দেখছি, যেমন আমরা আশা করছিলাম যে এই বাজেটের সাথে মূল্য সংযোজন কর আইন, নতুন আইনের একটা ঘোষণা হবে, এবং আইনটা কিন্তু সেটা কিন্তু হয় নাই। তার মানে একটু পিছিয়ে যাচ্ছে কেন জানি মনে হচ্ছে। কিন্তু যদি আমাদের